ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশের দুর্গ এলাকাগুলোতে প্রচন্ড লড়াই হয় এবং এই লড়াইগুলো করে ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা। বাহিনীর বংশধরেরাই আজকের ব্রাহ্মণবাড়িয়ার জনগণ। আর যদি জাতিগতভাবে অন্তর্গত গভীর বেদনা না থাকে তাহলে আপনি নতুন কিছু সৃষ্টি করতে পারবেন না। কলকাতার একটা পত্রিকা ইন্টারভিউ করছিল 5ই আগস্টের পর। আমি বলছিলাম যে দেখেন, আমাদের ভাষা এক, 47 সাল পর্যন্ত আমাদের ইতিহাস এক, খাবারও এক, আমরা একই খাবার খাই, পরিবেশ টরিবেশ এক, ওয়েদার একই রকম, পোশাক আশাক একই রকম, তাও কেন আপনারা আমাদের থেকে রাজনৈতিকভাবে আলাদা জানেন না উনি। আমি বললাম যে আমরা মাঝে মাঝে বিস্ফোরিত হই, আপনারা কেন হন না জানেন? কারণ আপনাদের অন্তর্গত গভীর বেদনার কোনো বোধ নাই, জাতিগতভাবে সেটার সাথে কানেক্ট করতে পারেন না, তাই আপনার মধ্যে পরিবর্তনের যে তীব্র আকাঙ্ক্ষা সেটা জাগে না। ধরেন আপনি বললেন যে আমি ধন ধান্যে পুষ্পে ভরে দেবো আপনাদের ভবিষ্যৎকে, আর আমি বললাম ওই যে মনে আছে না তোমাকে যে অপমান করছিল, তোমার যে জমি কাইরা নিছিল, ওই যে তোমার দাড়ি টুপি দেখলে জঙ্গি বানায় গুম কইরা দিত, ক্রস ফায়ারে দিত, দিন আর ফিরবে না, আমরা এটার প্রতিশোধ নেব, আমরা এমন ব্যবস্থা করবো ওই দিন আর ফিরবে না, পাবলিকে আমার কথা শুনবে, আপনার ধনধান্যের কথা শুনবে না। আমরা ন্যারেটিভ ইউজ করি চিরস্থায়ী বন্দোবস্তের সময় আমাদের পূর্বপুরুষদের জমি হারানোর ইতিহাসে। আমি বারে বারে বলি, দেখছেন না সেই গল্প বলি, এই জন্য যে ইন্ডিয়া কখনো আমাদের দেশে পিপল টু পিপল রিলেশন তৈরি করতে পারে না। কারণ আমার জনগোষ্ঠীর কালেকটিভ মেমোরিতে আসছে পশ্চিমবঙ্গের হিন্দু জমিদারদের হাতে জমি হারানোর বেদনার কথা। ইন্ডিয়া কিছু করতে আসলেই তার মনে হয় আবার আসতেছে রে সেই আমার জমি কাইরা নিতে, সে ফেরত হয়ে যায়। আওয়ামী লীগ এই ন্যারেটিভ নেয় নাই, কারণ সে নিতেও পারবে না, নিলে তো আর ইন্ডিয়ার সাথে তার বিয়া শাদী হয় না, তাই না, নিকা শাদী হয় না। রবীন্দ্রনাথ থেকে তার ন্যাশনালিজমের ন্যারেটিভের শুরু নিজের উপরে ঘৃণা থেকে বা আত্মঘৃণা থেকে। ওই যে গোবিন্দনাথ বলছে না, 7 কোটি বাঙালি রেহে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। তার মানে আমরা মানুষ না। বডিগার্ড 10ই জানুয়ারি এসে বললো, কবিগুরু আজ তোমার বাণী মিথ্যা প্রমাণিত হয়েছে, বাঙালি আজ মানুষ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। কে করলো স্বাধীন? মুজিব। আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে। ওই যে এই অহংকারের পিছনে এইটাই যে আমার বাবা তোমাদের মানুষের মর্যাদা দিয়ে গেছে, সার্কেল পূরণ হইল, তাই না? তাই রবীন্দ্রনাথকে দরকার বাঙ্গু সেকুলারদের জন্য। সে ছাড়া সে জার্নি শুরুই হয় না, তার আত্মগ্লানির জার্নি শুরু হয় না। সে ছাড়া মুজিব ইতিহাসে তার ভ্যালু ক্লেম করতে পারে না। আবার দেখেন 1971-এর বেদনা কেন সেই ন্যারেটিভ তৈরি করতে পারেনি, কালেকটিভ ন্যারেটিভ, বেদনা ন্যারেটিভ তৈরি করতে পারেনি আওয়ামী লীগের জন্য। কারণ 1971-এর বেদনা ছিল বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আর আওয়ামী লীগ করার লোকদের জন্য। তাদেরকে দেশ ছাড়তে হয়েছিল, হিন্দুদের বাড়িঘর দখল হয়েছিল, পুড়ায় দেওয়া হয়েছিল। এই কারণেই আওয়ামী লীগ আর হিন্দু সম্প্রদায় ওই বেদনার সাথে কানেক্ট করতে পারে, ওদের আওয়ামী লীগ করার কারণ এইটা। কিন্তু বাকি দেশের লোকের কাছে সেইটা কোনো গভীর বেদনা ইভোক করেনি। যুদ্ধের ন্যারেটিভ আওয়ামী লীগে ফেল করছে। ব্রাহ্মণবাড়িয়া ছিল ইসাখার সামরিক ঘাঁটির অংশ। ব্রাহ্মণবাড়িয়ার যে সংলগ্ন এলাকা, যেমন সরাইল, আশুগঞ্জ, নবীনগর, নাসিরনগর, তার প্রতিরক্ষা কৌশলের তার ক্যান্টনমেন্টের অংশ ছিল। অগ্রসর হওয়া থাকেতে তিনি এইখানকার নদী এবং জলাভূমিকে কৌশলগতভাবে ব্যবহার করছিলেন। আর এই সরাইল উপজেলা ছিল এই শাখার অন্যতম প্রতিরক্ষা ঘাঁটি, এবং সে সরাইলে অবস্থান করেই মোগলদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতেন। আর মোগল বাহিনী যখন বাংলায় আগ্রাসন শুরু করে তখন ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে অনেকগুলো যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধগুলো করছিল ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা। ইসাখার নৌবাহিনী ব্রাহ্মণবাড়িয়ার নদীগুলোতে কৌশলগতভাবে মোতায়েন করা ছিল, তাতে মোগলদের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়। একবার তো মানসিংহের নেতৃত্বে মোগলরা আসছিল, ইসলাম খানের নেতৃত্বেও মোগল বাহিনী আসছিল, চূড়ান্ত অভিযান চালাইছিল। তখন ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশের দুর্গ এলাকাগুলোতে প্রচন্ড লড়াই হয় এবং এই লড়াইগুলো করে ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা। বাহিনীর বংশধরেরাই আজকের ব্রাহ্মণবাড়িয়ার জনগণ। এবার বুঝেছেন আমার গফরগাঁও আর ব্রাহ্মণবাড়িয়ার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা, আপনারা কার উত্তরাধিকার, কোন বীরের রক্ত আপনাদের ধমনীতে প্রবাহিত হইতেছে। আর আমি বাংলাদেশের আর্মি চিফ হইলে বাংলাদেশের প্রধান ক্যান্টনমেন্টের নাম রাখতাম বজ্রপুর বা ইসাখা, শেখ রাসেল ক্যান্টনমেন্ট। আমি 2টা পৃথক রেজিমেন্ট করতাম, গফরগাঁও আর ব্রাহ্মণবাড়িয়া। আগুন বরাবর পোলাপানদের নিতাম ওই রেজিমেন্টে, ওদের যুদ্ধে যাইতে হইতো না। গফরগাঁও আর ব্রাহ্মণবাড়িয়া রেজিমেন্ট আসতেছে এটা শুনলেই কাপড় নষ্ট হইয়া পালাইতো শত্রুরা। আমি কোন নতুন রাজনৈতিক দল করলে প্রথম কমিটি ঘোষণা করতাম ব্রাহ্মণবাড়িয়া আর গফরগাঁও। আর সবচেয়ে শক্তিশালী মিলিটেন্ট সংগঠন হইতো এই 2 জায়গায়। আমি ইসাখার যে রাজত্বের এলাকা, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, দইরা, এই অঞ্চলগুলোতে প্রথম সংগঠনটা তৈরি করতাম। ইসাখা হয়তো আমাদের আইকন। সোনারগাঁ এখনো বর্তমান, আমরা সহজেই সেই ইতিহাসের সাথে কানেক্ট করতে পারতাম। আমরা সোনারগাঁওকে মেটিকুলাসলি রেস্টোর করতাম, দেখাইতাম এইটা ছিল তোমার ইতিহাস, এইটা তোমার ঐতিহ্য। মানুষ যাইতো, ধরে দেখতো।